এই লেকচারে আমরা কম্পটন এফেক্ট সম্বন্ধে আলোচনা করব। আমরা আগের লেকচারে ফটো ইলেকট্রিক এফেক্ট সম্বন্ধে আলোচনা করেছিলাম এবং আমরা দেখেছিলাম যে ফটো ইলেকট্রিক এফেক্টের যেটা এক্সপ্লানেশন রয়েছে, ক্লাসিক্যাল এক্সপ্লানেশন কিন্তু ঠিকঠাকভাবে ফটো ইলেকট্রিক এফেক্টকে ব্যাখ্যা করতে পারেনি। তাই জন্য আমরা কোয়ান্টাম মেকানিক্যাল এক্সপ্লানেশন দিয়েছিলাম এবং সেখানে আমরা কি কনসিডার করেছিলাম যে যে লাইট অর্থাৎ যেটা হচ্ছে একটা স্ট্রিম অফ ফোটনস, লাইট কোনো একটা মেটাল সারফেসের উপরে পড়লে সেখান থেকে ইলেকট্রন বেরিয়ে যাবে। তো সেখানে আমরা লাইটকে যেভাবে কনসিডার করেছিলাম সেটা হচ্ছে যে স্ট্রিম অফ ফোটনস, এবং লাইটের মধ্যে এনার্জিটা কতগুলো কোয়ান্টার ফর্মে থাকবে, যে কোয়ান্টাকে আমরা এইচ নিউ বলছিলাম। তো বেসিক্যালি যেটা হলো সেটা হচ্ছে যে লাইটের ওয়েভ নেচার দিয়ে ফটো ইলেকট্রিক এফেক্টকে ব্যাখ্যা করা যায় না, কিন্তু লাইটকে আমরা যদি একটা স্ট্রিম অফ ফোটনস অর্থাৎ লাইটকে যদি আমরা পার্টিকেল নেচার হিসেবে যদি ভাবি, তখনই কিন্তু আমরা ফটো ইলেকট্রিক এফেক্টের একটা রিলায়েবল এক্সপ্লানেশান দিতে পারছি। কম্পটন এফেক্টও হলো ঠিক এই ধরনের আরও একটা উদাহরণ, যেখানে আমরা দেখব যে ক্লাসিক্যালি অর্থাৎ আমরা যদি লাইটকে ওয়েভ হিসেবে ভাবি, তাহলে কম্পটন এফেক্টের একটা যে রিলায়েবল এক্সপ্লানেশান দেওয়া যাবে না। কিন্তু লাইটের যে পার্টিকেল নেচার, যদি আমরা লাইটকে একটা স্ট্রিম অফ ফোটনস হিসেবে যদি ভাবি, তাহলে কিন্তু কম্পটন এফেক্টের সঠিক ব্যাখ্যা দেওয়া যেতে পারে। তো কম্পটন এফেক্ট ব্যাপারটা কি সেটা এবারে আলোচনা করা যাক। হোয়েন এ মনোক্রোমাটিক বিম অফ এক্সরেস, মনোক্রোমাটিক মানে হচ্ছে যে তার যে ওয়েভলেংথ যেটা আছে একটা সিঙ্গেল ওয়েভলেংথ হবে, যদিও প্র্যাকটিক্যালি সিঙ্গেল ওয়েভলেংথ করা যায় না, বাট আমরা এই টার্মটা ইউজ করি যখন ওয়েভলেংথের স্প্রেডটা খুব কম হয়। তো মনোক্রোমাটিক বিম অফ এক্সরেস ইজ স্ক্যাটার্ড বাই অ্যান এলিমেন্ট অফ লো অ্যাটমিক ওয়েট, ফর এক্সাম্পল কার্বন. It is observed that the scattered X-rays at all angles have maximum intensities at two wavelengths, one at the original wavelength and the other at a slightly longer wavelength. মানে ব্যাপারটা কি হলো, তাহলে আমরা কোনো একটা এলিমেন্ট নিলাম, যেমন ধরা যাক কার্বন, এলিমেন্ট অফ লো অ্যাটমিক ওয়েট, আমি কার্বন নিলাম। এইবার কার্বনের উপরে কি করছি, যে একটা মনোক্রোমাটিক বিম অফ এক্স-রে আমি ফেলছি সেই কার্বনটার উপরে। তাহলে এই বিমটা যখন ওই কার্বনের উপরে পড়বে, পড়ে কি হবে, পড়ে সে যে ডাইরেকশানে যাচ্ছিল সেই ডাইরেকশানে যাবে না, স্ক্যাটার্ড হয়ে যাবে। স্ক্যাটার্ড হয়ে যাওয়া মানে অন্যদিকে ছড়িয়ে পড়া, স্ক্যাটার্ড হয়ে গেল। তাহলে কি হচ্ছে, এই যে স্ক্যাটারিং যেটা হলো, আমি যদি এই বিভিন্ন অ্যাঙ্গেলে এই স্ক্যাটার্ড এক্স-রেটাকে আমি যদি অবজার্ভ করি, তাহলে দেখা যাবে এই যে স্ক্যাটার্ড এক্স-রেটার ইন্টেন্সিটিটা দুটো ওয়েভলেংথে ম্যাক্সিমাম আছে। একটা হচ্ছে যে অরিজিনাল ওয়েভলেংথ, মানে এক্স-রে যেটা অরিজিনাল ওয়েভলেংথ ছিল, আর আরেকটা ওয়েভলেংথে যেটা ম্যাক্সিমাম আছে সেটা কিন্তু অরিজিনাল ওয়েভলেংথ নয়, তার থেকে একটু চেঞ্জ রয়েছে, যেটাকে আমরা বলছি যে স্লাইটলি লঙ্গার ওয়েভলেংথ একটু বেশি আছে, লঙ্গার ওয়েভলেংথে একটা পিক পাওয়া যাচ্ছে। দ্য ওয়েভলেংথ শিফট, এই যে ওয়েভলেংথের একটা শিফট হলো, ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ওয়েভলেংথ অফ দ্য ইনসিডেন্ট বিম, মানে এক্স-রে যেটা অরিজিনাল যে ওয়েভলেংথ ছিল তার উপরে কিন্তু ওই যে শিফট অফ দ্য ওয়েভলেংথ, মানে ওয়েভলেংথের কতটা চেঞ্জ হলো, এটা ডিপেন্ড করে না। অ্যান্ড দ্য স্ক্যাটারিং মেটেরিয়াল, এবং স্ক্যাটারিং মেটেরিয়ালের উপরেও কিন্তু এই ওয়েভলেংথ শিফটটা ডিপেন্ড করে না। তো এই ধরনের ঘটনাটাকে বলা হচ্ছে কম্পটন এফেক্ট, যেটা এইচ কম্পটন 1923-তে ডিসকভার করেছিলেন। Compton effect provides the most direct evidence for the particle nature of radiation, যেটা আমরা আগে আলোচনা করছিলাম যে পার্টিকেল নেচার অফ রেডিয়েশন অর্থাৎ লাইটের যেটা পার্টিকেল নেচার রয়েছে সেটা কম্পটন এফেক্ট কিন্তু প্রমাণ করে, এবং কম্পটন তার এই আবিষ্কারের জন্য 1927-এ নোবেল প্রাইজ পেয়েছিলেন। এবার আমরা একটু দেখে নিই যে কম্পটন এফেক্টের এক্সপেরিমেন্টাল অ্যারেঞ্জমেন্টটা ঠিক কীরকম। তাহলে
একটা সোর্স অফ মনোক্রোমাটিক এক্সরে থাকবে, মানে এখান থেকে এক্সরেটা বেরোচ্ছে, এই যে অ্যারো সাইন দিয়ে দেখানো হয়েছে এক্সরে বেরোলো। কলিমিটার রয়েছে, কলিমিটার মানে হচ্ছে যে যাতে এই এক্সরেটা ছড়িয়ে না পড়ে, অর্থাৎ এক্সরেটাকে একটা পার্টিকুলার লাইন বরাবর যাতে নিয়ে যাওয়া যায় তার জন্য একটা ব্যবস্থা কলিমিটার আছে। এই হচ্ছে সেই কার্বন এলিমেন্ট, বা এটাকে আমরা অনেক সময় গ্রাফাইটও বলে থাকি। তাহলে এই গ্রাফাইট ব্লকটার উপরে এই যে এক্সরেটা পড়লো, পড়ার পরে কি হলো যে কিছুটা এক্সরে আনস্ক্যাটার্ড এক্সরে, অর্থাৎ পড়ার পরে তার ডাইরেকশনটা কোনো চেঞ্জ হলো না, সে সরাসরি এইভাবে বেরিয়ে গেল, সেই জন্য এটাকে আমরা বলছি আনস্ক্যাটার্ড এক্সরেস। আর আরেকটা কি হবে যে এক্সরেটা এই ব্লকটার উপরে পড়ার পরে ছড়িয়ে পড়বে, সেটাকে আমরা বলছি স্ক্যাটার্ড এক্সরে। ছড়িয়ে পড়লো, এইবারে একটা এক্সরে স্পেকট্রোমিটার আছে, এই এক্সরে স্পেকট্রোমিটারটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে ঘোরানো যায়। এই যে এখানে ডটেড লাইন যেটা রয়েছে, তার মানে যেটা হচ্ছে যে আমি যদি এই যে আনস্ক্যাটার্ড এক্সরে এবং স্ক্যাটার্ড এক্সরে এদের দুজনের মাঝে যদি থিটা অ্যাঙ্গেল যদি বলি, এই এক্সরে স্পেকট্রোমিটারটাকে বিভিন্ন থিটাতে আমি মুভ করতে পারি। এটা একটা পার্টিকুলার থিটা, আমি এটাকে বাড়িয়ে দিতে পারি এইদিকে, এই ডাইরেকশনে চেঞ্জ করে দিতে পারি, মানে বেসিক্যালি এই অ্যাঙ্গেলটা আমি ভ্যারি করতে পারি। এবং বিভিন্ন থিটার পজিশনে এই যে স্ক্যাটার্ড এক্সরের যে ইন্টেন্সিটিটা কেমন হবে সেটা আমি মেজার করতে পারি। তো আমি যদি এই ইন্টেন্সিটিটা মেজার যদি করি, তাহলে আমি এখানে একটা উদাহরণ দিয়েছি যে থিটা ইকুয়াল টু 0, 45, 90 আর 135 ডিগ্রি, এই চারটে অ্যাঙ্গেলে ইন্টেন্সিটিটা কেমন হবে সেটা আমরা যদি দেখি, তাহলে দেখা যাবে যে দুটো পিক রয়েছে। ইট মে বি নোটেড দ্যাট ইচ ফর অ্যাট ইচ নন জিরো অ্যাঙ্গেল, মানে জিরো বাদ দিয়ে বাকি যে অ্যাঙ্গেল যেগুলো রয়েছে, দ্য স্ক্যাটার্ড বিম কনসিস্ট অফ টু পিক্স, দুটো পিক রয়েছে, ওয়ান কোরেসপন্ডস টু দ্য অরিজিনাল ওয়েভলেংথ ল্যামডা জিরো অ্যান্ড দ্য আদার ডিউ টু দ্য মডিফাইড ওয়েভলেংথ ল্যামডা। তাহলে দুটো পিক থাকবে, একটা হচ্ছে ল্যামডা জিরো আর একটা হচ্ছে মডিফাইড পিক হচ্ছে ল্যামডা, যেটা হচ্ছে ইনসিডেন্ট ওয়েভলেংথের যেটা ওয়েভলেংথ তার থেকে বেশি, সেই জন্য আমরা এটাকে নাম দিচ্ছি মডিফাইড ওয়েভলেংথ। আর ল্যামডা জিরো এবং ল্যামডার যে ডিফারেন্সটা সেটা আমরা বলছি ডেল্টা থিটা। তাহলে এই যে ডেল্টা থিটার উপরে নির্ভর করে চেঞ্জ হবে। এবার ছবিটা দেখানো যাক, তাহলে ব্যাপারটা আর একটু ক্লিয়ার হবে। তো এই হচ্ছে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রির জন্য ইন্টেন্সিটির প্যাটার্ন। আমি এক্স অ্যাক্সিস বরাবর ওয়েভলেংথ প্লট করলাম আর ওয়াই অ্যাক্সিস বরাবর ইন্টেন্সিটি প্লট করলাম। তাহলে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রিতে একটা সিঙ্গেল পিক দেখাবে। এই যে এই পিকটা ল্যামডা জিরোতে কনসেন্ট্রেটেড আছে, মানে পিক ওয়েভলেংথ হচ্ছে ল্যামডা জিরো হচ্ছে অরিজিনাল ওয়েভলেংথ অফ দ্য এক্সরে, অর্থাৎ এক্সরে যে বিমটা কার্বন ব্লকের উপরে পড়ছিল সেই ওয়েভলেংথ যেটা হচ্ছে অরিজিনাল ওয়েভলেংথ ল্যামডা জিরো। থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি করা হলো, তখন দেখা যাচ্ছে যে দুটো পিক চলে আসছে। একটা হচ্ছে ল্যামডা জিরো যেটা আগে ছিল, সেটা একই পজিশনেই আছে অরিজিনাল ওয়েভলেংথ, তার ঠিক কিছুটা দূরে অর্থাৎ ডেল্টা ল্যামডা দূরে আরও একটা পিক আমি পেলাম, এটাকে আমি বললাম যে ল্যামডা হচ্ছে লঙ্গার ওয়েভলেংথ, অর্থাৎ ল্যামডা জিরোর থেকে বেশি, কারণ এটা হচ্ছে ওয়েভলেংথ অ্যাক্সিস, তাহলে ল্যামডার মানটা নিশ্চয়ই ল্যামডা জিরোর থেকে বেশি। দুটো পিক পাচ্ছি ফর থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি, এবং স্পেসিংটা কত না 0.007 অ্যাংস্ট্রম। আমি যদি মাপি এটা ওয়েভলেংথ অ্যাক্সিস বরাবর, তাহলে ডেল্টা ল্যামডার ভ্যালু হবে 0.007 অ্যাংস্ট্রম। নেক্সট দেখা যাক থিটা ইকুয়াল টু 90 ডিগ্রিতে, তাহলে এই যে ল্যামডার ভ্যালুটা আরও একটু বেশি, মানে আর একটু শিফট হয়েছে, আগের যে অ্যাঙ্গেল যেটা ছিল তার থেকে ওয়েভলেংথের শিফট বেশি হয়েছে, কিন্তু অরিজিনাল ওয়েভলেংথটা কিন্তু পাচ্ছি। এটা হচ্ছে ল্যামডা জিরো, ল্যামডাটা আর একটু সরে এসেছে, এবং এখানে ডেল্টা ল্যামডার ভ্যালু যেটা হচ্ছে যে 0.024 অ্যাংস্ট্রম। তাহলে আরও যদি আমি বাড়াই, যেমন 135 ডিগ্রিতে আরও বেশি শিফট হবে, ডেল্টা ল্যামডা ইকুয়াল টু 0.041 অ্যাংস্ট্রম হচ্ছে স্পেসিংটা। তার মানে বেসিক্যালি যেটা হচ্ছে যে আমি যত অ্যাঙ্গেলটা বাড়িয়ে যাচ্ছি একটা ওয়েভলেংথের শিফট হয়ে যাচ্ছে, একটা অরিজিনাল ওয়েভলেংথ পাচ্ছি, একটা মডিফাইড ওয়েভলেংথ পাচ্ছি, আর ডেল্টা ল্যামডাকে আমি বলছি ওয়েভলেংথ শিফট, যেটা কি হচ্ছে থিটা বাড়ালে আমি যদি থিটাকে যদি ইনক্রিজ যদি করি, দ্য ওয়েভলেংথ শিফট ডেল্টা ল্যামডা ইনক্রিজেস উইথ দ্য ইনক্রিজ অফ স্ক্যাটারিং অ্যাঙ্গেল থিটা। তো এইবারে প্রথমে এই যে কম্পটন এফেক্ট যেটা আছে, ক্লাসিক্যালি এটাকে ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছিল। তো তখন যেটা ভাবা হয়েছিল
যে এক্স রে হচ্ছে একটা বিম যেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক বিম। তার কারণটা হচ্ছে আমরা আগের লেকচারে আলোচনা করেছিলাম যে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের অনেক ধরনের স্পেকট্রাম রয়েছে। এক্স রে হচ্ছে তার একটা এক্সাম্পল। যেমন ভিজিবল লাইট হচ্ছে একটা পার্টিকুলার স্পেকট্রাম রিজিয়ন ইন দ্য ইলেকট্রোম্যাগনেটিক বিম, এক্স রেটাও কিন্তু তাই, সেটাও হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এবং এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা কী করছে, যে অ্যাটমের মধ্যে যে ইলেকট্রন যেগুলো রয়েছে, যে আমি কার্বন ব্লকটার কথা বলছি তার মধ্যে তো অ্যাটম রয়েছে, সেই অ্যাটমের মধ্যে ইলেকট্রন রয়েছে। তাহলে এক্স রে বিমটা কী করছে, সেই ইলেকট্রনগুলোর সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছে। এবং আউটার ইলেকট্রন যেগুলো রয়েছে, এই আউটার ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের সঙ্গে লুজলি বাউন্ড আছে। এবং কি হচ্ছে, এই যে এক্স রে বিমের যে শক্তি, তার থেকে এই যে আউটার ইলেকট্রন যেগুলো লুজলি বাউন্ড হয়ে রয়েছে নিউক্লিয়াসের সঙ্গে, সেই শক্তিটা এক্স রে বিমের থেকে অনেকটা কম। তাহলে কি হচ্ছে, যে দ্য ইলেকট্রিক ফিল্ড অ্যাসোসিয়েটেড উইথ দ্য এক্স রে এক্সার্টস এ ফোর্স অন দিস ইলেকট্রন অ্যান্ড মেক দেম অসিলেট সিম্পল হারমোনিক্যালি উইথ দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য এক্স রে। তার মানে যেটা হচ্ছে যে এক্স রে তার তো একটা ফ্রিকোয়েন্সি রয়েছে, এবং এক্স রে এনার্জি ওই ইলেকট্রনগুলো যে এনার্জি নিয়ে নিউক্লিয়াসের সঙ্গে আবদ্ধ আছে তার থেকে অনেক বেশি। তাহলে যে এক্স রের যে ইলেকট্রিক ফিল্ড যেটা রয়েছে, সে কী করছে, ওই ইলেকট্রনগুলোকে অসিলেট করাচ্ছে। এবং এমনভাবে অসিলেট করাচ্ছে, এটা হচ্ছে ফোর্সড অসিলেশন। অর্থাৎ এক্স রের যে নিজস্ব ফ্রিকোয়েন্সি, এক্স রে চাইছে যে তা এক্স রে যে নিজস্ব ফ্রিকোয়েন্সি, সেই ইলেকট্রনগুলো সেই একই ফ্রিকোয়েন্সিতে অসিলেট করুক। তাহলে বেসিক্যালি যেটা হচ্ছে, যে ইলেকট্রনের একটা অসিলেশন হচ্ছে, অসিলেশন হওয়া মানে কিন্তু ইলেকট্রনের একটা অ্যাক্সেলারেশন হবে, দ্য ইলেকট্রনস বিইং অ্যাক্সেলারেটেড। আর অ্যাক্সেলারেটেড হলেই কী হবে, আমরা আগের লেকচারে আলোচনা করেছিলাম যে ইলেকট্রনগুলো অ্যাক্সেলারেটেড হলেই তারা কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এমিট করবে। তাহলে ইলেকট্রনগুলো অ্যাক্সেলারেট হওয়ার জন্য ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এমিট করবে। দ্য ইনিশিয়াল ফ্রিকোয়েন্সি অফ দিস রেডিয়েশন উইল বি ইকুয়াল টু দ্যাট অফ দ্য ইনসিডেন্ট এক্স রে। আমরা একটু আগেই যেহেতু আলোচনা করলাম যে এক্স রেটা চাইবে ইলেকট্রনগুলোকে নিজের ফ্রিকোয়েন্সিতে অসিলেট করাতে, সুতরাং এই যে রেডিয়েশন যেটা হবে তার যে ফ্রিকোয়েন্সি যেটা হবে, সেটা ইনিশিয়াল ফ্রিকোয়েন্সিটা এক্স রের যা ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সিটাই হবে। দ্য এক্স রে বিম অলসো ইম্পার্ট সাম মোমেন্টাম টু দ্য ইলেকট্রন। মানে এক্স রে বিম যেটা আছে সেটা ইলেকট্রনকে একটা মোমেন্টামও দিচ্ছে, হুইচ দেন রিকয়েলস ইন দ্য ডাইরেকশন অফ প্রোপাগেশন অফ দ্য বিম। রিকয়েল করা মানে হচ্ছে যে যে ইলেকট্রন যেটা আছে আর কি, সেই ইলেকট্রনটা আগে তো আমি যদি স্থির অবস্থায় ছিল ধরে নিই, তাহলে রিকয়েল মানে অন্য একটা ডাইরেকশনে সে মুভ করে যাচ্ছে। অ্যাজ দ্য ইলেকট্রন মুভস অ্যাওয়ে ফ্রম দ্য সোর্স অফ দ্য এক্স রে, মানে এক্স রে সোর্সের থেকে ইলেকট্রনটা যত দূরে সরে যাবে, ইট সিজ এ লোয়ার ফ্রিকোয়েন্সি ডিউ টু ডপলার এফেক্ট। তার মানে যেটা হচ্ছে যে তখন ডপলার এফেক্টের জন্য, যেহেতু সোর্স থেকে ইলেকট্রনটা দূরে সরে যাচ্ছে, তাই ডপলার এফেক্টের জন্য ইট সিজ এ লোয়ার ফ্রিকোয়েন্সি ডিউ টু ডপলার এফেক্ট। তাহলে কি হচ্ছে, যে এফেক্টিভলি সে কী করবে, যে যেহেতু সে সোর্স থেকে দূরে সরে যাচ্ছে, তাহলে এক্স রে যে ইনিশিয়াল ফ্রিকোয়েন্সি যেটা ছিল তার থেকে সে কম ফ্রিকোয়েন্সি এফেক্টিভলি পাচ্ছে ডপলার শিফটের জন্য। এবং সেই ক্ষেত্রে কি হবে, দ্য ইলেকট্রন দেন এমিটস রেডিয়েশন অফ দিস লোয়ার ফ্রিকোয়েন্সি। তখন ইলেকট্রনটা ইনিশিয়াল ফ্রিকোয়েন্সি তো আমরা বললাম যে এক্স রে ফ্রিকোয়েন্সি রেডিয়েট করছিল, কিন্তু যত সে দূরে সরে যাবে তত সে লোয়ার ফ্রিকোয়েন্সির রেডিয়েশন এমিট করতে থাকবে। দ্য ফ্রিকোয়েন্সি উইল ডিক্রিজ কন্টিনিউয়াসলি টিল দ্য ইলেকট্রন হ্যাজ অ্যাটেন্ড ইটস ফাইনাল স্পিড আফটার স্ক্যাটারিং দ্য এন্টায়ার বিম। তাহলে পুরো বিমটা স্ক্যাটার হয়ে যাওয়ার পরে এই যে ফ্রিকোয়েন্সির যে ডিক্রিজ হচ্ছে, এটা একটা কন্টিনিউয়াস ডিক্রিজ হতে থাকবে। Thus classically the wavelengths of scattered X-ray should have a continuous range of values. তাহলে আলটিমেটলি যেটা দাঁড়ালো, যেটা হচ্ছে যে যখন একটা এক্স রে স্ক্যাটার্ড হবে, তখন তার যে ওয়েভলেংথ প্যাটার্ন যেটা থাকবে, সেখানে কন্টিনিউয়াস রেঞ্জ অফ ওয়েভলেংথ থাকবে। কেন কি ইলেকট্রনটা যত দূরে সরে সরে যাবে, তত কি হবে, এই যে স্ক্যাটার্ড এক্স রেসের যে ওয়েভলেংথ যেটা আছে, সেটা কন্টিনিউয়াসলি ডিক্রিজ হতে থাকবে, অর্থাৎ অল পসিবল ল্যামডা সেখানে থাকছে, হুইচ ইজ কন্ট্রারি টু দ্য এক্সপেরিমেন্টাল অবজারভেশন। কিন্তু আমরা এক্সপেরিমেন্টালি কী দেখলাম, যে কন্টিনিউয়াস ল্যামডা নেই, মাত্র দুটো পিক রয়েছে, প্রত্যেকটা অ্যাঙ্গেলে দুটো পিক রয়েছে, এবং এই পিকের যে শিফট ডেল্টা ল্যামডা যেটা আছে, সেটা থিটার উপরে ডিপেন্ড করে বেড়ে বেড়ে যাচ্ছে। তাহলে কি হলো, যে ক্লাসিক্যালি কিন্তু এটাকে এক্সপ্লানেশন দিতে পারলাম না। তখন কম্পটন উনি একটা এক্সপ্লানেশন দিয়েছিলেন, যার বেসিস যেটা ছিল সেটা হচ্ছে কোয়ান্টাম থিওরি অফ রেডিয়েশন ডেভেলপড বাই
প্লাঙ্ক অ্যান্ড আইনস্টাইন, অর্থাৎ আমরা যেভাবে ফটো ইলেকট্রিক এফেক্টের ব্যাখ্যা দিয়েছি সেই একইভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। হি কনসিডার দ্য ইনসিডেন্ট এক্সরেজ অ্যাজ এ স্ট্রিম অফ ফোটনস, অর্থাৎ যে ইনসিডেন্ট এক্সরে যেটা রয়েছে সেটাকে আমরা কিভাবে ভাবছি, যেটা একটা স্ট্রিম অফ ফোটনস, ইচ অফ এনার্জি এইচ নিউ অ্যান্ড মোমেন্টাম এইচ নিউ বাই সি। তার কারণ এনার্জিকে সি দিয়ে ভাগ করলে কিন্তু মোমেন্টাম পাওয়া যায়, তাহলে এইচ নিউ হবে এনার্জি, মোমেন্টাম অর্থাৎ ভরবেগ যেটা হবে এইচ নিউ বাই সি হবে। নিউ হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ দ্য রেডিয়েশন, এইচ হচ্ছে প্লাঙ্কস কনস্ট্যান্ট, আর সি হচ্ছে স্পিড অফ লাইট। আর এই যে ফোটন যেগুলো পড়ছিল কার্বন ব্লকের ওপরে, সেই ফোটন এবং ইলেকট্রন এদের মধ্যে একটা কলিশন হবে, এবং এই কলিশনটা কী হবে না, ইলাস্টিক কলিশন হবে। তাহলে এই যে স্ক্যাটারিং প্রসেস যেটা হচ্ছে, এই স্ক্যাটারিং প্রসেসটা বেসিক্যালি একটা ইলাস্টিক কলিশন বিটুইন এ ফোটন অ্যান্ড এ ফ্রি ইলেকট্রন। একটা ফোটন এবং ফ্রি ইলেকট্রনের মধ্যে এটা একটা ইলাস্টিক কলিশন। এবং এই যে কলিশন যেটা হচ্ছে তাতে কি হচ্ছে, যে এ পার্ট অফ দ্য ফোটন এনার্জি ইজ ট্রান্সফার টু দ্য ইলেকট্রন হুইচ রিকোয়েলস, মানে ইলেকট্রনটা প্রথমে তো রেস্টে ছিল, তো যখন এই এক্সরেটা অর্থাৎ একটা ফোটন যখন ইলেকট্রনের উপরে পড়লো, তখন ফোটনের তো একটা পার্টিকুলার এনার্জি ছিল, একটা এনার্জি নিয়ে এসে ইলেকট্রনকে ধাক্কা মেরেছে। তাহলে কি হবে, যে এই যে ফোটনের যে এনার্জি যেটা ছিল সেটা কিন্তু ইলেকট্রনের মধ্যে ট্রান্সফার হবে। ট্রান্সফার হওয়ার জন্য কি হবে, ইলেকট্রনটা যেটা স্থির অবস্থায় ছিল সেটা কিন্তু সেখান থেকে সে মুভ করে যাবে, এটাকে আমরা বলছি রিকয়েলস। দেয়ারফোর দ্য স্ক্যাটার্ড ফোটন হ্যাজ এ স্মলার এনার্জি অ্যান্ড হেন্স এ লোয়ার ফ্রিকোয়েন্সি। তাহলে যে ফোটনটা স্ক্যাটার যেটা হবে তার এনার্জি অবশ্যই কম হবে। কেন কম হবে, তার কারণটা হচ্ছে সে কিছুটা এনার্জি ইলেকট্রনকে দিয়ে দিয়েছে, তাহলে এনার্জি কম হবে অ্যান্ড হেন্স এ লোয়ার ফ্রিকোয়েন্সি, এবং সেই জন্য ফ্রিকোয়েন্সিটাও কিন্তু একটু কম হবে। এনার্জি কম তার মানে ফ্রিকোয়েন্সি কম, আর ফ্রিকোয়েন্সি কম মানেই হায়ার ওয়েভলেংথ, কারণ ফ্রিকোয়েন্সির সঙ্গে ওয়েভলেংথের সম্পর্কটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে লো ফ্রিকোয়েন্সি হলে যে ওয়েভলেংথ আমরা পাবো সেটা হচ্ছে হাই ওয়েভলেংথ। এবং এটাই আমরা কিন্তু দেখেছিলাম যে একটু আগে যে ছবিটা দেখাচ্ছিলাম, যে থিটার সঙ্গে সঙ্গে যে ল্যামডার যে চেঞ্জ যেটা হচ্ছে, আমরা দুটো পিক পাচ্ছিলাম, একটা হচ্ছে অরিজিনাল ওয়েভলেংথের জন্য, একটা হচ্ছে যেটা শিফট হচ্ছিল। এখন যেটা শিফট হচ্ছিল তার যে ওয়েভলেংথ সেটা কি হচ্ছে না, লঙ্গার ওয়েভলেংথ। তো লঙ্গার ওয়েভলেংথটা কেন হচ্ছে সেটা আমি এখান থেকে ব্যাখ্যা করতে পারলাম। এইবারে এই প্রসেসটাকে আমরা একটু ব্যাখ্যা করি যে কিভাবে স্ক্যাটারিংটা হচ্ছে। তাহলে একটা ইনসিডেন্ট ফোটন, একটা ফোটন পড়ছে, যে ফোটনটার এনার্জি হচ্ছে এইচ নিউ এবং এনার্জি হচ্ছে এইচ নিউ বাই সি। এইটা হচ্ছে ইলেকট্রনটা। ইলেকট্রনটা ইনিশিয়ালি কিন্তু রেস্টে ছিল, ইলেকট্রন অ্যাট রেস্ট, এবং সেই রেস্ট ইলেকট্রনের যে এনার্জি হয় এটা সবসময় m0 c স্কোয়ার, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এটা অ্যাজ পার থিওরি অফ রিলেটিভিটি, রেস্ট ইলেকট্রনের যেটা শক্তি সেটা হচ্ছে m0 c স্কোয়ার। ফোটনের এনার্জি এইচ নিউ, ফোটনের ভরবেগ হচ্ছে এইচ নিউ বাই সি। তাহলে এই ফোটনটা ইলেকট্রনটাকে যখন ধাক্কা মারছে, ধাক্কা মেরে কি হচ্ছে, একটা পার্ট হচ্ছে আনস্ক্যাটার্ড, যেটা আমরা ডটেড লাইন দিয়ে দেখাচ্ছি, কিন্তু একটা পার্ট হচ্ছে স্ক্যাটার্ড। এই যে ধাক্কা মারার পরে ফোটনটা এই ডাইরেকশনে চলে গেছে, যখন এই ডাইরেকশনে চলে গেছে অর্থাৎ স্ক্যাটার্ড ফোটন, তখন তার এনার্জি হচ্ছে এইচ নিউ প্রাইম। এটা ছিল নিউ, এটা নিউ প্রাইম। নিউ প্রাইম কেন বলছি, কারণটা হচ্ছে কি, যে ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হয়ে গেছে, ফ্রিকোয়েন্সিটা কমে গেছে, কমে যাওয়া মানে ল্যামডাটা বেড়ে যাওয়া, তো সেই জন্য এইচ নিউ প্রাইম বললাম। আগে ছিল নিউ, এখন হয়েছে নিউ প্রাইম। এটা হচ্ছে এনার্জি, ভরবেগ বা মোমেন্টাম হবে এইচ নিউ প্রাইম বাই সি। আর ইলেকট্রনটাও কিন্তু রিকয়েলড হবে, রিকয়েল মানে অন্য ডাইরেকশনে চলে যাবে, আগে স্থির অবস্থায় ছিল এখন এইটা এই দিকে চলে গেছে। এবং সেক্ষেত্রে ইলেকট্রনের যেটা ভরবেগ বা মোমেন্টাম হবে পি, এবং এনার্জি যেটা হবে সেটা হচ্ছে রিলেটিভিটির ফর্মুলা অনুসারে √ অফ পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস m0 স্কোয়ার c⁴। তাহলে এই যে আমরা স্ক্যাটারিং প্রসেসের যেটা ডেসক্রিপশান দিলাম, এইখান থেকে আমরা কিছু ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করব। বেসিক্যালি আমরা যেটা করব, যেটা আমরা হায়ার সেকেন্ডারিতে শিখেছিলাম, যে শক্তির সংরক্ষণ সূত্র অ্যাপ্লাই করব এবং ভরবেগের সংরক্ষণ সূত্র অ্যাপ্লাই করব, এবং এই দুটো সূত্র অ্যাপ্লাই করে আমরা যে ডেল্টা ল্যামডা অর্থাৎ ওয়েভলেংথের যে শিফট যেটা হচ্ছে তার মানটা আমরা বের করার চেষ্টা করব। তো আমরা এবারে দেখি যে সেটা কিভাবে আমরা বের করতে পারছি। আমরা একটু আগেই বললাম যে নিউ প্রাইম হচ্ছে যে ফ্রিকোয়েন্সি অফ দ্য স্ক্যাটার্ড ফোটন, m0 হচ্ছে রেস্ট মাস অফ দ্য ইলেকট্রন, পি হচ্ছে ইলেকট্রনের যেটা মোমেন্টাম, রিকয়েল মোমেন্টাম। তাহলে অ্যাকর্ডিং টু দ্য থিওরি অফ রিলেটিভিটি দ্য এনার্জি অফ দ্য ইলেকট্রন অ্যাট রেস্ট ইজ m0 c স্কোয়ার, এটাও বলেছি।
আর যেটা হচ্ছে আফটার ইকুয়াল এনার্জি যেটা হবে যে রুট ওভার অফ পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম জি স্কোয়ার সি টু দি পাওয়ার 4। তাহলে আমরা এখন যেটা শক্তির সংরক্ষণ সূত্র অর্থাৎ কনজারভেশন অফ এনার্জি অ্যাপ্লাই করছি। তাহলে ধাক্কা মারার আগে ফোটনের শক্তি ছিল এইচ নিউ, ইলেকট্রনের শক্তি ছিল এম জিরো সি স্কোয়ার। ধাক্কা মারার পরে ফোটনের শক্তি হয়েছে এইচ নিউ প্রাইম, আর ইলেকট্রনের শক্তি হয়েছে পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম জিরো স্কোয়ার সি টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার হাফ। এবং এই দুটো শক্তির সংরক্ষণ সূত্র অনুসারে এই দুটো একই হবে। এরপর আমরা এটাকে কিছু অ্যালজেব্রিক সিম্পলিফিকেশন করছি। এই স্টেপগুলো খুবই ইজি, এগুলো আমি ডিসক্রিপশান দিচ্ছি না। তাহলে আলটিমেটলি ইকুয়েশন 2.13-তে সিম্পলিফাই করার পরে এরকম একটা পি স্কোয়ার সি স্কোয়ার বাই এইচ স্কোয়ার ইকুয়াল টু সামথিং আমি পেলাম। এরপর আমি যেটা অ্যাপ্লাই করব যেটা হচ্ছে কনজারভেশন অফ মোমেন্টাম। মোমেন্টাম মানে হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র। তাহলে প্রথমে আমি যদি ভাবি যে ফোটনটার মোমেন্টাম ধাক্কা মারার আগে কত ছিল, এইচ নিউ বাই সি। ইলেকট্রনের মোমেন্টাম ছিল 0, কারণ সে স্থির অবস্থায় ছিল। এটা হচ্ছে ধাক্কা মারার আগে। ধাক্কা মারার পরে কি হলো যে ফোটনটার যে মোমেন্টাম যেটা আছে এটা এইচ নিউ প্রাইম বাই সি হয়েছে। কিন্তু যেহেতু সে একটা পার্টিকুলার অ্যাঙ্গেলে স্ক্যাটার্ড হয়েছে, তাহলে আমরা যখন ভরবেগের সংরক্ষণ সূত্র অ্যাপ্লাই করব তখন কি করব যে এই অক্ষ বরাবর কম্পোনেন্টটা নিয়ে নেব, অর্থাৎ থিটা অ্যাঙ্গেলটার কথা ভাববো এবং ফাই অ্যাঙ্গেলটার কথা ভাববো, এবং এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট নেওয়ার চেষ্টা করব। কিভাবে নিচ্ছি সেটা আমরা দেখাচ্ছি। যে অ্যাপ্লাইং দ্য ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম অ্যালং অ্যান্ড পারপেন্ডিকুলার টু দ্য ডাইরেকশন অফ দ্য ইনসিডেন্ট ফোটন, অর্থাৎ এটা যদি ইনসিডেন্ট ফোটনের ডাইরেকশন যদি হয় তাহলে এই ডাইরেকশন বরাবর কম্পোনেন্ট নেব, এবং এটার যেটা পারপেন্ডিকুলার অক্ষ যেটা আছে, লম্ব যেটা রয়েছে, এই অক্ষ বরাবর একটা কম্পোনেন্ট নেব। তাহলে এখন আমরা যেটা অ্যাপ্লাই করছি যে অ্যালং দ্য ডাইরেকশন অফ দ্য ফোটন, তাহলে কি হচ্ছে যে আমরা যেটা বলছি এটা যদি ফাই অ্যাঙ্গেল যদি হয় তাহলে অ্যালং যদি হয় তাহলে কস কম্পোনেন্ট হবে। তাহলে এখানে কস কম্পোনেন্টগুলো নিচ্ছি, যেমন পি কস ফাই, এটা হচ্ছে পি হচ্ছে ইলেকট্রনের মোমেন্টাম, তাহলে পি কস ফাই প্লাস এইচ নিউ প্রাইম বাই সি, এটা হচ্ছে ফোটনটার মোমেন্টাম, এইচ নিউ প্রাইম বাই সি কস থিটা ইকুয়াল টু এইচ নিউ বাই সি। এইচ নিউ বাই সি কেন লিখলাম, তার কারণটা হচ্ছে যে ফোটনটা এই অ্যাক্সিস বরাবর যাচ্ছিল এবং তার মোমেন্টাম কত ছিল, এইচ নিউ বাই সি। তাহলে এইচ নিউ প্রাইম বাই সি হচ্ছে ফোটনের মোমেন্টাম, কস কম্পোনেন্ট এইচ নিউ প্রাইম বাই সি কস থিটা এই অক্ষ বরাবর, এবং ইলেকট্রনের যেটা মোমেন্টাম হচ্ছে পি, তাহলে পি কস ফাই, এই দুটোর যোগফল হবে এইচ নিউ বাই সি। এরপর আমরা কি করব যে পারপেন্ডিকুলার অক্ষ বরাবর নেব। তাহলে পারপেন্ডিকুলার অক্ষ বরাবর নিলে কি হবে, সাইন কম্পোনেন্টটা নিতে হবে। তাহলে ফোটনের জন্য কত হবে, এইচ নিউ প্রাইম বাই সি সাইন থিটা, ইলেকট্রনের জন্য হবে পি সাইন ফাই, এবং এই দুটোর যোগফল কত হবে, যেটা হচ্ছে যে পি সাইন ফাই ইজ ইকুয়াল টু এইচ নিউ প্রাইম বাই সি সাইন থিটা। এখানে একটা ব্যাপার আমাদেরকে বুঝতে হবে যে আমরা যখন সাইন কম্পোনেন্টগুলো নিচ্ছিলাম তখন কি হচ্ছিল যে এই ডাইরেকশনটা, এটা হচ্ছে পজিটিভ ওয়াই অক্ষ এবং এটা হচ্ছে নেগেটিভ ওয়াই অক্ষ। তাহলে এই যে ইলেকট্রনটার কথা আমরা যখন ভাববো তখন হবে যে মাইনাস পি সাইন ফাই, মানে এইচ নিউ প্রাইম বাই সি সাইন থিটা মাইনাস পি সাইন ফাই ইজ ইকুয়াল টু জিরো। জিরো কেন বলবো, তার কারণটা হচ্ছে যে ফোটনটা এই ডাইরেকশন বরাবর আসছিল, তাহলে তার পারপেন্ডিকুলার অক্ষ বরাবর কোনো কম্পোনেন্ট ছিল না। তাহলে কি হচ্ছে যে এইচ নিউ প্রাইম বাই সি সাইন থিটা মাইনাস পি সাইন ফাই ইজ ইকুয়াল টু জিরো। তাহলে আমরা বলতে পারছি যে পি সাইন ফাই ইজ ইকুয়াল টু এইচ নিউ প্রাইম বাই সি সাইন থিটা। তাহলে এটাকে একটু রিঅ্যারেঞ্জ করলাম, এই দুটো ইকুয়েশনকে রিঅ্যারেঞ্জ করে পিসি বাই এইচ কস ফাই সমান একটা পাচ্ছি এবং পিসি বাই এইচ সাইন ফাই সমান একটা ইকুয়েশন পাচ্ছি। এরপরে লেফট হ্যান্ড সাইড থেকে স্কোয়ার করতে হবে এবং অ্যাড করতে হবে। স্কোয়ারিং অ্যান্ড অ্যাডিং করে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এরকম একটা ইকুয়েশন পাবো, এবং আমরা লক্ষ্য করব যে এটা লেফট সাইড হচ্ছে পি স্কোয়ার সি স্কোয়ার বাই এইচ স্কোয়ার, এবং একটু আগে আমরা শক্তির সংরক্ষণ সূত্র থেকে যেটা এস্টাবলিশ করেছি তাহলে লেফট হ্যান্ড সাইডটাও কিন্তু একই, অর্থাৎ পি স্কোয়ার সি স্কোয়ার বাই এইচ স্কোয়ার। তাহলে রাইট হ্যান্ড সাইড দুটোকে আমরা যদি ইকুয়েট করি তাহলে আমরা আলটিমেটলি যেটা পাবো সেটা হচ্ছে এরকম, যে এইটা রাইট হ্যান্ড সাইডগুলোকে ইকুয়েট করে আমরা দেখাতে পাচ্ছি যে 1 বাই নিউ প্রাইম মাইনাস 1 বাই নিউ ইজ ইকুয়াল টু এইচ বাই এম জিরো সি স্কোয়ার ইন্টু 1 মাইনাস কস থিটা। এখন
আমরা জানি যে নিউ প্রাইম ইজ ইকুয়াল টু সি বাই ল্যামডা প্রাইম, কারণ ফ্রিকোয়েন্সি এবং ওয়েভলেংথের মধ্যে এটাই সম্পর্ক, এবং নিউ ইজ ইকুয়াল টু সি বাই ল্যামডা। আমরা যদি এই দুটো ভ্যালু এখানে যদি বসাই, তাহলে আমরা আলটিমেটলি যেটা দেখাতে পারবো সেটা হচ্ছে ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা ইজ ইকুয়াল টু ডেল্টা ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই এম জিরো সি ইন্টু ওয়ান মাইনাস কস থিটা। তাহলে এই ডেল্টা ল্যামডার যেটা ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন, সেটা আমরা কিন্তু এখান থেকে ডিরাইভ করতে পারলাম। ওয়ান মাইনাস কস থিটাটাকে আমি ইন টার্মস অফ টু সাইন স্কোয়ার থিটা বাই টু হিসেবে লিখতে পারি। তো যাই হোক না কেন, ডেল্টা ল্যামডা যেটা হচ্ছে কম্পটন শিফট, এবং কম্পটন শিফট কার কার উপরে ডিপেন্ড করছে না, কেবলমাত্র থিটা এর উপরে ডিপেন্ড করছে। কারণ কি, এইচ, এম জিরো এবং সি এরা তিনজনেই হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে শুধুমাত্র ডেল্টা ল্যামডা থিটা এর উপরে ডিপেন্ড করে। তার মানে যেটা হচ্ছে যে এই যে ডেল্টা ল্যামডা যে এক্স রে বিমটা পড়ছিল তার ওয়েভলেংথের উপরে ডিপেন্ড করে না, যে এটা যে ব্লকটা ছিল অর্থাৎ কার্বন ব্লক তার নেচারের উপরেও কিন্তু এটা ডিপেন্ড করছে না। এবং এই যে এইচ বাই এম জিরো সি যে কোয়ান্টিটি যেটা আছে, এটাকে আমরা বলে থাকি যে কম্পটন ওয়েভলেংথ, এবং এটার ভ্যালু হচ্ছে 0.0242 অ্যাংস্ট্রম। তো এই যে এইচ বাই এম জিরো সি যেটা কোয়ান্টিটি, এই কোয়ান্টিটি কিন্তু ইলেকট্রনের কোনো ওয়েভলেংথ নয়। দিস কোয়ান্টিটি ইজ নট দ্য ওয়েভলেংথ অফ ইলেকট্রন। বেসিক্যালি কী হচ্ছে যে থিটা সমান যদি 90 যদি হয়, তাহলে যেটা হচ্ছে যে ইট ইজ দ্য শিফট ইন দ্য ওয়েভলেংথ অফ এ ফোটন স্ক্যাটার্ড অফ অ্যান ইলেকট্রন অ্যাট 90 ডিগ্রি টু দ্য ইনিশিয়াল ডাইরেকশন। মানে থিটা 90 ডিগ্রি হলে দেখা যাবে যে ডেল্টা ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই এম জিরো সি। আমি আবার বলছি, থিটা সমান যদি 90 যদি হয়, তাহলে আমরা জানি যে সাইন 45 ইজ ইকুয়াল টু 1/√2, 1/√2 স্কোয়ার করলে 1/2 হবে, 2 ক্যান্সেল হয়ে যাবে, এবং ডেল্টা ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই এম জিরো সি হবে। সেই জন্য এইভাবে বলা হচ্ছে যে থিটার মানটা 90 হলে ডেল্টা ল্যামডার যা ভ্যালু হবে সেটাই হচ্ছে এইচ বাই এম জিরো সি। তো যাই হোক না কেন, এইচ বাই এম জিরো সিটাকে বেসিক্যালি আমরা কম্পটন ওয়েভলেংথ বলে থাকি। তো এই যে থিটা এবং ফাই দুটো অ্যাঙ্গেল আমরা পেয়েছিলাম, ছবিটা আরেকবার দেখে নিই। থিটা ছিল এই অ্যাঙ্গেলটা, অর্থাৎ স্ক্যাটার্ড ফোটনের অ্যাঙ্গেল উইথ রেসপেক্ট টু দ্য ইনিশিয়াল ডাইরেকশন অফ দ্য এক্স রে, আর ফাই হচ্ছে ইলেকট্রনের স্ক্যাটার্ড ইলেকট্রনের অ্যাঙ্গেল বা রিকয়েলড ইলেকট্রনের অ্যাঙ্গেল উইথ রেসপেক্ট টু দ্য ইনসিডেন্ট ফোটন। তো থিটা এবং ফাইয়ের মধ্যে একটা ম্যাথমেটিক্যাল রিলেশন এস্টাবলিশ করা যেতে পারে। আমরা আগে যে সমস্ত ইকুয়েশনগুলো ডিরাইভ করেছি সেগুলোর সাহায্য নিয়েই আমরা করতে পারবো। এতক্ষণ যে সমস্ত ইকুয়েশনগুলো ডিরাইভ করলাম ডেল্টা ল্যামডার এক্সপ্রেশনের জন্য, সেগুলোর সাহায্য নিয়ে, যেমন এখানে বলা রয়েছে যে 2.14কে 2.15 দিয়ে ভাগ করতে হবে। আরেকবার দেখে নিই 2.14 কোনটা ছিল। 2.14-এ আমি কস ফাই সমান সামথিং পেয়েছিলাম, সাইন ফাই সমান সামথিং পেয়েছিলাম। তাহলে এই দুটো ইকুয়েশনকে ভাগ করে দিলেই লেফট হ্যান্ড সাইডটা কিন্তু কট ফাই হয়ে যাবে। তাহলে কট ফাই সমান আমরা এটা পেলাম। এটাকে একটু রিঅ্যারেঞ্জ করলাম, রিঅ্যারেঞ্জ করে সেখান থেকে আমরা যেটা আবার 2.17 ইকুয়েশন থেকে আমরা যেটা পেয়েছিলাম, এইরকম একটা ইকুয়েশন আমি পেয়েছিলাম, যেখানে আলফা সমান আমরা বলছি এইচ নিউ বাই এম জিরো সি স্কোয়ার। এটা 2.17 থেকে আমরা পেয়েছি। এইবারে কি করা হয়েছে যে আমরা এই যে কট ফাই সমান পেয়েছি, এইটা 1/sin থিটা ইন্টু নিউ বাই নিউ প্রাইম মাইনাস কস থিটা, এটা পেয়েছি। এরপর আমরা কি করেছি যে এই যে এই ইকুয়েশন যেটা আছে, এই যে নিউ বাই নিউ প্রাইম সমান 1 প্লাস আলফা ইন্টু 1 মাইনাস কস থিটা, এই 2.20 ইকুয়েশনে নিউ বাই নিউ প্রাইম বলে একটা টার্ম আছে। তাহলে এই যে রাইট হ্যান্ড সাইডে আমি যদি এই যে নিউ বাই নিউ প্রাইমের জায়গায় যদি বসিয়ে দিই, তাহলে কি হবে, দেখা যাচ্ছে যে ফাই এবং থিটার মধ্যে একটা সম্পর্ক পাওয়া যাবে। এটা আরেকটু সিম্পলিফাই করতে হবে, আরেকটু সিম্পলিফাই করে আলটিমেটলি আমরা যেটা দেখাতে পাচ্ছি যে কট ফাই ইজ ইকুয়াল টু 1 প্লাস আলফা ইন্টু ট্যান থিটা বাই 2। এটা হচ্ছে ফাই এবং থিটার মধ্যে একটা সম্পর্ক। আরেকটা জিনিস আমরা বের করতে পারি যে কাইনেটিক এনার্জি অফ দ্য রিকয়েল ইলেকট্রন, যে ইলেকট্রনটা রিকয়েল হয়ে যাচ্ছে তার কাইনেটিক এনার্জি কত, সেটা পাবো কি করে না, ইনসিডেন্ট ফোটনের এনার্জি, ধাক্কা মারার আগে ফোটনের এনার্জি ছিল এইচ নিউ, ধাক্কা মারার পরে এনার্জি হয়ে গেছে এইচ নিউ প্রাইম। তাহলে এই দুটো এনার্জির বিয়োগফলই কিন্তু হবে কাইনেটিক এনার্জি অফ দ্য রিকয়েল ইলেকট্রন, কারণ ফোটনের কিছুটা এনার্জি ইলেকট্রনকে দেওয়ার জন্যই তো সেই রিকয়েল করেছে। তাহলে ফোটনের এনার্জি চেঞ্জ যেটা আছে সেটাই কিন্তু ইলেকট্রনের এনার্জি। তাহলে ই ইজ ইকুয়াল টু হবে এইচ নিউ মাইনাস এইচ নিউ প্রাইম। এইবারে আমরা একটু আগে এস্টাবলিশ করলাম এই যে ইকুয়েশন 2.21-এ যে নিউ বাই নিউ প্রাইম ইজ ইকুয়াল টু সামথিং, এই রিলেশনটা অলরেডি আমাদের এস্টাবলিশ করা আছে। এটাকে আমি কাজে লাগাবো। এই যে আমরা এইভাবে লিখলাম যে নিউ প্রাইম ইজ ইকুয়াল টু নিউ বাই 1 প্লাস আলফা ইন্টু 1 মাইনাস কস থিটা।
তাহলে ই ইজ ইকুয়াল টু কত ছিল, যে আমি যদি এইচ নিউটাকে যদি কমন নিই, এইচ নিউটাকে কমন নিয়ে লিখতে পারি যে 1 মাইনাস নিউ প্রাইম বাই নিউ। এবারে নিউ প্রাইম বাই নিউ এর মানটা এখানে বের করা রয়েছে। তাহলে সেইখান থেকে আমি ই ইজ ইকুয়াল টু আমরা এটা পাচ্ছি যে এরকম একটা এক্সপ্রেশন পাচ্ছি। তাহলে এই এনার্জি যেটাই হচ্ছে, এটাই হচ্ছে যে যে রিকয়েল এনার্জি অফ দ্য ইলেকট্রন। এটাকে একটু সিম্পলিফাই করা যেতে পারে যে 1 মাইনাস কস থিটাটাকে ইন টার্মস অফ আমি সাইন স্কোয়ার থিটা বাই 2 এর আকারে লিখতে পারি। তো যে কোনো এক্সপ্রেশন আমরা ইউজ করতে পারি, আইদার এই এক্সপ্রেশনটা অথবা এই এক্সপ্রেশনটা। তাহলে এই এনার্জিটা হচ্ছে যে রিকয়েল ইলেকট্রনের এনার্জি। তাহলে আমরা এখানে আরেকটু সিম্পলিফাই করা রয়েছে রিকয়েল ইলেকট্রনের এনার্জিটাকে, সিম্পলিফাই করে আলটিমেটলি এরকম একটা এক্সপ্রেশন করা রয়েছে। তো বেসিক্যালি এই যে এনার্জির যেটা এক্সপ্রেশন, বা আগে আমরা কম্পটন শিফটের যে এক্সপ্রেশন যেটা আলোচনা করেছি, এগুলোকে কিন্তু এক্সপেরিমেন্টালি ভেরিফাই করা হয়েছে এবং দেখা যাচ্ছে যে এক্সপেরিমেন্টালি এই লগুলো তারা মেনে চলছে। ইট হ্যাজ বিন শোন দ্যাট দ্য রিকয়েল অফ দ্য ইলেকট্রন অকার্স সাইমালটেনিয়াসলি উইথ দ্য স্ক্যাটারিং অফ দ্য ফোটন। মানে ফোটনটা যখনই পড়ছে, ইলেকট্রনটা সাইমালটেনিয়াসলি কিন্তু রিকয়েল করছে, দুটোর মধ্যে কিন্তু কোনো রকম টাইম ল্যাগ নেই, টাইমের ডিফারেন্স নেই, যেটা আমরা ফটো ইলেকট্রিক এফেক্টের ক্ষেত্রেও বলেছিলাম যে ফটো ইলেকট্রিক এফেক্টে ফোটন পড়ছিল, ইলেকট্রন বেরোচ্ছিল, দুটোর মধ্যে কিন্তু কোনো টাইম ল্যাগ থাকবে না। দাস কম্পটনস থিওরি হ্যাজ বিন থরলি টেস্টেড। এই যে বিভিন্ন আমরা থিওরিটিক্যাল এক্সপ্রেশনগুলো দিলাম, এগুলো কিন্তু এক্সপেরিমেন্টালি ভেরিফাই হয়েছে এবং এই যে কম্পটন এফেক্টের যে ব্যাখ্যা যেটা আছে আইনস্টাইন এবং প্লাঙ্কের থিওরি থেকে একটা স্যাটিসফ্যাক্টরি ব্যাখ্যা পাওয়া গেছে। তাহলে কি হলো যে কম্পটন এফেক্ট আলটিমেটলি যেটা এস্টাবলিশ করলো যে লাইটকে আমরা একটা স্ট্রিম অফ ফোটন হিসেবে ভাবতে পারি, স্ট্রিম অফ ফোটন হিসেবে ভাবতে পারি, অর্থাৎ লাইটের একটা পার্টিকেল নেচার আছে। তো আশা করি আমরা এই কম্পটন এফেক্টটা বোঝাতে পেরেছি। এটা আমরা আলোচনা করেছি এমসি জৈনের এই টেক্সট বুক অফ কোয়ান্টাম মেকানিক্স থেকে। আমি ছাত্রদেরকে বলবো যে ফার্দার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য এই টেক্সট বুকটা আরও একবার পড়ে নিতে। আর এই লেকচার শোনার জন্য সমস্ত ছাত্রছাত্রীকে অসংখ্য ধন্যবাদ।